শিব কি এইটা কোনো সায়েন্টিফিক কারণ দিয়ে শিব বোঝানো যাবে না। কুকুরের মধ্যে সেই আত্মা প্রবেশ করে কুকুর সেই খাবারটা খায়। আর দিদি চিতার উপরে বসে আছে, আমি যেই পাগল ধরতে এলাম সেই দেখলাম দিদি নেই। কুকুরের মতন জন্তু আমি বুঝতে পারলাম না, ঝড়ের বেগে এই ধান জমি হয়ে ওইদিকে চলে গেল না। এতটা ওর ভালোবাসা আত্মার টান হয়ে গেছিল, ছেড়ে যেতে পারে না। যখন কেউ ভাবে অনেক কিছু মৃত্যু, তখন নাকি অতিরিক্ত আত্মা কানেকশন করে নেয়। ঘাসের পরে যে সরু সরু সাদা রাস্তাগুলো হয়, ধুলোর রাস্তা হয়, সেই একই রাস্তাতে আমি ঘুরে বেড়াচ্ছি প্রায় 40 মিনিট। শুনলাম যে তারা নাকি বোনের অস্তিত্ব বুঝতেও পেরেছে। বোনকে একবার দেখবো, কি করলে দেখা যাবে, অতিরিক্ত আত্মা তো আছে। এই যে শ্রাদ্ধের রিচুয়ালটা, এইটা কতটা গুরুত্বপূর্ণ? কি আমাদের মধ্যে যদি আতঙ্ক থাকে, সেই আতঙ্ক থেকেই আমরা ভূত দেখি। মানুষের জীবন যতক্ষণ থাকবে আর কি, ততক্ষণ তার মধ্যে শিব থাকবে। প্রমাণ করার চেষ্টা করে যে আমি জ্ঞানী, আমি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে চলি, আমি এসব মানি না। তাই এই এত বড় সিস্টেমটা একরকম ভাবে কি করে চলছে? কিন্তু ভগবান ঠিক নয়, ভগবান নেই এইটা বলতে পারে। পাটের দড়ি নিয়ে হঠাৎ গলায় দড়ি নিতে যাচ্ছে এক দাদা, সেও খুব ভয়াবহ পরিস্থিতিতে পড়ে। ফিলিংসগুলো অনেক সময় এখন আমি আমার লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টাও করি। নমস্কার বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখে নিয়েছেন। আজকে আমার সঙ্গে গেস্ট হিসেবে আছেন শ্রীকান্ত শর্মাদা। নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনাদের জানার জন্য বলে রাখি, সেটা হচ্ছে শ্রীকান্তদা কিন্তু বহু বছর ধরে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে লেখালেখির কাজের সঙ্গে যুক্ত, অর্থাৎ খুব রিনাউন্ড একজন স্ক্রিপ্ট রাইটার। কিন্তু আমি জানি শ্রীকান্তদার মেইন জনার বলতে গেলে কিন্তু ভূতের গল্প। তো এই ভূতের গল্পের প্রতি এত প্রেম কেন তোমার? ভূতের গল্পের প্রতি প্রেম বলতে, ভূত তো ভয় থেকে আসে, ঠিক আছে। এবারে ছোটোর থেকেই এই ভয়টা আমাকে বহুবার তাড়া করে বেরিয়েছে, যখন আমি ছোট ছিলাম আর কি। তো সেই বড় হওয়ার জার্নিতে অনেক কিছু এরকম অলৌকিক ঘটনা ঘটেছে আমার সাথে, যে যা আমার মানসিকভাবে খুব প্রভাবও ফেলেছিল একটা সময়। তোমার এমনি দর্শকের জানার সুবিধার্থে বলছি, তোমার জন্ম তো বোধহয় বাঁকুড়া? হ্যাঁ, বাঁকুড়া। আমার কথা শুনলেই বুঝতে পারবেন, কারণ ওই যে একটা মাতৃভাষার যে টান, খুব মিষ্টি টান এতদিনের, সেই টানটা তো যায় না, কলকাতায় থাকলেও যায় না। যাই হোক, ওই টানটা একটু হালকা আমি রেখেই কথা বলি। খুব ভালো। তো এবারে বলো, তোমার কি রকম প্রথম জীবনের প্রথম ভয় কবে পেয়েছিলে? জীবনের প্রথম ভয় বলতে সেটা তো অ্যাকচুয়ালি মনে নেই, কারণ ছোটোর থেকেই ঠাকুমা, দাদু, জ্যাঠামশাই এদের কাছে নানা রকম ভূতের গল্প, তাদের জীবনে ঘটে যাওয়া গল্প শুনতাম, তখন একটু আধটু ভয় লাগতো। তারপরে এবারে সেইগুলো আস্তে আস্তে বিশ্বাসও হয়েছিল। এবার যখনই ভয় থাকবে তখনই একটা নানারকমভাবে চিন্তা ভাবনা আসে মানুষের মনে। এবারে সেই ভয়টা আমার অতিরিক্তই ছিল একটা সময়, ঠিক আছে। এবারে সময়ের সাথে সাথে এমন কিছু ঘটনার সাথে আমি জড়িয়ে পড়েছিলাম, যেখানে যেগুলো বললে হয়তো আজকে এই মডার্ন যুগে অনেকেই স্বীকার করতে চাইবে না হয়তো, আর সেটা আমি বিশ্বাস করাতে চাইও না। সেগুলো আমার নিজের অভিজ্ঞতা, নিজের মধ্যেই আছে। সেই ফিলিংসগুলো অনেক সময় এখন আমি আমার লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টাও করি। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে তোমাদের ওইদিকে অর্থাৎ কলকাতার বাইরে শোনা যায় যে এইসব এই ব্রহ্মদৈত্য, পিশাচ, এই ব্যাপারগুলো নাকি খুব আছে, বা রাত্রিবেলা অনেকে বাঁশবাগানে যেতে ভয় পায়। এইগুলো কতটা দেখেছো তুমি সামনে থেকে? এইগুলো তো বিভিন্ন মানুষের বিভিন্ন রকম কনসেপ্ট থাকে, তো তারা এবারে আমাদের দিকে ব্রহ্মদত্তের ব্যাপারটা অতটা নেই, কিন্তু ভূত যেটা অ্যাকচুয়ালি অতিরিক্ত আত্মা যেটা, সেইটা আমাদের গ্রামের পারিপার্শ্বিক পরিবেশে খুব ভালোভাবেই আছে আর কি। সেই ফিলগুলো পাওয়া যায়। সেইখানে ওই বিজ্ঞানের অত যুক্তি কাজ করে না, এই মডার্ন সভ্যতার সেইখানে অত কাজও করে না। তা সেই রকম ঘটনার মধ্যে দিয়ে গেছি, আমিও গেছি। আমার যারা দাদা আছে, এক দাদা, সেও খুব ভয়াবহ পরিস্থিতিতে পড়েছিল। সেই ঘটনাটা যদি একটু আমাদের দর্শক বন্ধুদের জন্য শেয়ার করো। ঘটনাটা বলতে, প্রথম যে ঘটনাটা ঘটেছিল সেটা আমার দাদার সাথে ঘটেছিল। প্রথম তখন আমি ক্লাস 7-এ পড়ি। আমার ঠাকুমা মারা গেছে, আমার মেজো দাদা। সে মেজো দাদা খুব প্রিয় ছিল ঠাকুমার। এবারে ঠাকুমা একদিন হঠাৎ করেই মারা যায়। মায়ের থেকেও বেশি ভালোবাসতো ঠাকুমা আমার মেজো দাদাকে। হ্যাঁ, মেজো দাদাকে। মেজো দাদা ঠাকুমার কাছেই থাকতো। তো ঠাকুমা যেদিন মারা যায় তার 3 দিন পর আমাদের ওইখানে একটা আছে সংস্কার, যে তিতা ভাত দেওয়া হয় আর কি। তো সেই তিতা ভাত নাকি যে অতিরিক্ত আত্মা যে মারা গেছে তার জন্যে তৃতীয় দিন একটা খাবার দেওয়া হয় রাত্রিবেলায়। সেই খাবার নাকি কুকুরের
মানে কুকুরের মধ্যে সেই আত্মা প্রবেশ করে কুকুর সেই খাবারটা খায় আর কি, মানে কুকুরের বেশ ধরে আছে, বেশ ধরে আসে, সেই খাবারটা একটা নির্দিষ্ট জায়গায় দিয়ে আসতে হয়। তো আমাদের সেই তিতাবাতের অনুষ্ঠান কমপ্লিট হয়ে যাওয়ার পর তিতাবাতের যে হাঁড়ি সেই খাবার দিয়ে সেই নির্দিষ্ট জায়গায় দিয়ে আসা হয়েছিল। তো মেজো দাদার মন তো খুবই খারাপ ছিল, খুব আপসেট হয়ে পড়েছিল, কারণ মায়ের মতন ভালোবাসতো ঠাকুমাকে, আর ঠাকুমা খুব ভালোবাসতো। তো ঠাকুমা কি মানে বয়সজনিত কারণেই মারা গেছিলেন? আর ঠাকুমা একটু হালকা অসুস্থ হয়ে পড়েছিলেন, আচ্ছা, বিরাট কিছু মানে বয়সও হয়নি সেই সময়। দাদু মানে আমাদের যে ঠাকুর দাদা সে বেঁচে ছিলেন, হ্যাঁ, এখন নেই। তো সেই তিতাবাতের দিনে মন খারাপ করে কান্নাকাটি করে ওই ঠাকুরদার কাছেই ঘুমিয়েছে। আগে কিন্তু ঠাকুমার কাছে ঠাকুরদা ঠাকুমা দুজনই থাকতো, মেজদাদা থাকতো ওদের সাথে। তো বর্ষাকাল ছিল, সন্ধ্যের দিকেও বৃষ্টি হয়েছে, আর আমাদের দিকে ধান চাষ খুব হয়। তো আমাদের যেটা শ্মশান আর কি, যেখানে আমাদের বংশ পরম্পরা পড়ানো হয় আর কি, সব দাহ করা হয়। তো সেই জায়গাটা যাওয়াটাও বিরাট দুরূহ ব্যাপার ছিল, মানে অনেকগুলো জমি ছিল যেগুলো জমিতে ধান চাষ হয়, সেগুলো পেরিয়ে যেতে হতো অনেকটা ঘুর পথে হয়ে কোনোরকমভাবে, মানে ঠাকুমার সব দাহ করা হয়েছিল। তো তিতাবাতের দিনে আমরা সব এইরকম অনুষ্ঠান সব কিছু কমপ্লিট হওয়ার পরে যে যার বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েছি। তো হঠাৎ 11:30-12টার সময় ঠাকুরদা উঠেছে, ডাক দিচ্ছে সবাইকে, আয় 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 আয়। দিয়ে সবাই আমরা বেরিয়েছি, আরও আমাদের যে বংশ যে দাদা ভাই খুঁড়তো দাদারা, ওরা বেরিয়েছে। দিয়ে বলছে কী হয়েছে? বলছে প্রশান্তকে পাওয়া যাচ্ছে না। মানে তোমার দাদাকে? আমার মেজো দাদা। পাওয়া যাচ্ছে না মানে? বলছে ঘুমোচ্ছিলাম দুজনে, হঠাৎ আমাকে সরিয়ে দিয়ে লাফ দিয়ে খাট থেকে নেমে কোন দিকে চলে গেলো, আমি সঙ্গে সঙ্গে নেমেছি, কিন্তু আর দেখতে পাচ্ছি না। সবাইকার মনে একটা ভয় হয়ে গেছে যে কী হলো ব্যাপারটা। আজ তিতাবাত দিনে এমনিতেই সবাই একটা ভয় ভয় করে থাকে। তো তার চারিদিকে খোঁজাখুঁজি শুরু হলে, যেখানে তিতা ভাতের হাঁড়ি ভাঙা হয়েছে সেইখানে জনচারেক গেল রাত্রিবেলায়। হ্যাঁ, আচ্ছা, সবাইকার একটা ভয়, তো ওইখানে একটা ব্যাপার হয়, সেটা সবাই মানে যারা যায় গ্রামের লোক তারা ওইটা সাক্ষী থাকে। তো আমরা ভাগ হয়ে গেলাম কয়েকটা টিমে, সেই দিকে কয়েকজন গেল, কয়েকজন বলছে এবারে শ্মশান দিকে যেতে হবে, শ্মশান দিকে যেতেও ভয় লাগছে। এরা আরও পারিপার্শ্বিক বাড়িগুলো খোঁজা হলো কোথায় গেছে না গেছে। তো সেই সময় আমি আর আমার দুটো দাদা ছিল, তারা বড় দাদা, আমরা ওই শ্মশানের রাস্তা দিয়ে যাচ্ছি। এবারে ধান জমি আছে তো প্রচুর, আমরা এদিকে যাচ্ছি আর কি, মানে ভাবছি যে ওইদিকে যেতেও পারে। সেই সময় একজন কাকু ছিল রাত্রে, ও মানে তামাক ঘষছিল আর কি, ওর ওইটা অভ্যাস। রাস্তায় একটা আমাদের টিউবওয়েল আছে, সেই টিউবওয়েলে রাত্রের দিকে তামাক ঘষছে। আমরা জিজ্ঞেস করছি যে এই প্রশান্তকে দেখলে, এদিকে গেছে কি? দিয়ে বলছে না, প্রশান্তকে তো দেখিনি, তবে এই কয়েক সেকেন্ড আগে একটা কুকুরের মতন জন্তু আমি বুঝতে পারলাম, মানে ঝড়ের বেগে এই ধান জমি হয়ে ওইদিকে চলে গেল। আমি একটু ভয়ও খেয়েছিলাম। আমরা তো সবাই অবাক, ধান জমি হয়ে চলে গেল, মানে আবার বলছে প্রশান্ত নয়, বলছে আমি বুঝতে পারিনি, আমার মনে হলো কোনো কুকুর এত স্পিডে গেছে। নাহলে বলছে তো আমি আটকাতাম বা ডাকতাম, প্রশান্তকে তো সবাই জানে। আমরা আর কোনো কিছু ভাবিনি, মানে আমি যাইনি, আমার তো কোনো বয়সটা কমই ছিল। আমি ওইখানে দাঁড়ালাম, ওই বাকি দুটো দাদা সেই ধান জমি বেয়ে দৌড় দিল শ্মশানের দিকে। এবার অনেকটা রাস্তা, মোটামুটি 1 কিলোমিটার মতো, ওরা যেয়ে দেখছে যে প্রশান্ত দিদির যে চিতাটা ছিল, সেই চিতাটা পড়া কাঠগুলোকে ধরে কাঁদছে। দিদি গো, আমরা ভালো দিদি বলতাম, ভালো দিদি কোথায় গেলি গো, আমাকে এখানে একা রেখে কোথায়, এই কাঁদছে। আমার ওই দুটো দাদা গেছে, যে ওকে ডাকতেও অজ্ঞান হয়ে গেছে ওখানে। আচ্ছা, ঠিক আছে। এবারে ওকে কাঁধে করে নিয়ে এসছে, সেই ঘুরপথেই নিয়ে এসছে। এবারে আমার ওই যে দুটো দাদা গিয়েছিল, তাদের জামা কাপড় একদম কাদাময় হয়ে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, প্রশান্তর গায়ে কোথাও কাদার ছিটে ফোটাও লাগেনি, অথচ ওকে তো সেই কাদা জমি পেরিয়েই যেতে হবে। মানে এটা আমরা সবাই অবাক হয়ে গেছি। এবারে ও তো অচেতন হয়ে গেছে, হ্যাঁ, কিছু বলছে না। শোয়ানো হয়েছে, জল টল দেওয়া হয়েছে, সবাই অপেক্ষা করছে। মোটামুটি 40-45 মিনিট পর জ্ঞান ফিরেছে। আবার জ্ঞান ফিরে বলছে দিদি কই, ভালো দিদি কই, ভালো দিদি আমাকে যে ডাকলো। বলছে কই ভালো দিদি তোর কোথাও নাই তো, কি করে ডাকুক তোকে? দিয়ে তখন বলছে না, ভালো দিদি সেই লাল আলতা পেড়ে শাড়ি পরে এসেছিল, আমাকে ডাকলো, আমি দিদির সাথে গেলাম। তারপরে শ্মশানে দেখলাম দিদি চিতার উপরে বসে আছে, আমি যেই পাগুলো ধরতে গেলাম সেই দেখলাম দিদি নেই। বাবারে, মানে এই ঘটনাটা তখন আমি ক্লাস 7-এ, আমার চোখ, মানে এইটা যদি তুমি যাও আমার বাড়ি, তো
যাকে জিজ্ঞেস করবে এই ঘটনার সবাই সাক্ষী ছিল। তো সেই দিনের মানে মধ্যে। তারপরে মানে কিভাবে পৌঁছলো সেটা আর বলতে পারলো না? না, বলছে আমি কিছুই জানিনি, দিদি আমাকে ডাকলো, আমি দিদির সাথে গেলাম, যে ওখানে দিদিকে দেখলাম, তারপর দিদির পা যখন আমি ধরতে গেলাম দিদি নেই। সর্বনাশ। না, এতটা ওর ভালোবাসা আত্মার টান হয়ে গেছিল যে ছেড়ে যেতে পারেনি ওকে। তো তারপরে আর কোনো এরকম কিছু তারপরে ওর সাথে আর সাক্ষী হয়নি? না, ও ভয়ও খেয়ে গিয়েছিল। তারপরে আমার জেঠা একটু ভট্টাচার্য, বড় ভট্টাচার্য, ও অনেক কিছু বন্ধন টন্ধন করলো, মাদুলি টাদুলি দিল, তারপরের থেকে আর দিদির সাথে কিছু হয় না। এরকম একটা ঘটনা ঘটেছিল তখন। সাংঘাতিক, মানে আমার তো রীতিমতন। আচ্ছা, আর কিছু তোমার নিজের লাইফের সাথে কিছু ঘটনা? লাইফের সাথে ঘটনা বলতে একবার কি হয়েছিল, আমার একটা দেড়তো তো দাদু আর কি, ওর পায়ে মানে আমাদের ওই গরুর গাড়ির চাকা হয় দেখে, বড় 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 গোল চাকা, গোল। ও একটু বয়সও হয়েছিল, মোটামুটি 55-60 বছর বয়স, কিন্তু এমনি শক্ত সামর্থ্য ছিল, গ্রামের মানুষ তো। তো ও রাস্তার ধারেই বসেছিল, গাড়ি এবারে পেরিয়ে যায় তো কোনো কিছু হয় না, তো একদিন একটা ওই ধান বোঝায় গাড়ি একদম মানে ও পায়ের উপর দিয়ে চলে যায়। আচ্ছা। একটা পায়ের উপর দিয়ে, এবার সেই পাটাতে ওর ঘা হয়েছে। তো অনেক রকম চিকিৎসা করিয়ে সারছিল না কিছুতে। তো তারপরে এবারে ও কি করেছে যে মোরা একদিন ওই যে ঠাকুমাটা আছে আর কি আমাদের দেড়তো, ওকে বলেছে আর কি, সেটা পরে বলছিল যে আমি আর বাঁচবো না, এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না, হসপিটালে নিয়ে যাওয়া হয়, দেখানো হয়, কিন্তু ঘা কিছুতেই সারছে না। তো বলছে আমি মরে যাব। তো এইরকম করে ও বলছে আমাকে তাহলে কিছু উপায় করতে হবে, এবারে মৃত্যু তো গ্রহণ করা অত তো সহজ নয়। তো এবারে ঠাকুমা বুঝি যে না এমন কেন বলছো, ঠিক হয়ে যাবে, সময় দাও, এরকম করতে নেই। তো এই যে ওর মধ্যে একটা মরার একটা ব্যাপার চলে এসেছিল। তো একদিন আমাদের গ্রামে হরিনাম হয়, 4 দিনের হরিনাম হয়। তো সেই হরিনামের দ্বিতীয় দিনে সকাল থেকে ওই দাদুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সেই দাদু ওর বাড়ির লোক ভাবছে হরিনামের কাছে আছে, আসবে, দেখা যাক কি হয়। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন পাওয়া যায় না, 12:30 1টার দিকে গেছে, দেখছে হরিনামের মেলাতে নেই। এর সবাইকে বলছে কোন দিকে গেল দাদু, এবারে আমরা তখন খুঁজে বেড়াচ্ছি। দিয়ে তারপরে দেখা যাচ্ছে যে ওই যেখানে আমাদের শ্মশান একটা পুকুর আছে, সেই পুকুরের ছবি আমি তোমাকে দেখাবো, যেখানে ইয়ে হয়, সেইখানে অনেকগুলো গাছ ছিল, সেই গাছের মধ্যে একটা দড়ি নিয়ে যে ওই 65 বছরের একটা বয়স্ক লোক, তুমি গাছটা দেখলে অবাক হয়ে যাবে, একটা ইউক্যালিপটাস গাছ এরকম সোজা হয়ে, সেই গাছটা অনেকটা মানে উঁচু পার তো একটু ঝুঁকে গেছে। তো সেই গাছটা মানে কোনো কিছু ওঠার মতো কোনো ডাল ফাল কিচ্ছু নেই, একদম সোজা একদম গুড়ি এটা। তো সেইখানে কিছু অনেকটা উঠে সেইখান থেকে ঝুলেছে, যেটা আমাদের মতন ইয়ং ছেলেরও উঠতে কষ্ট হবে, তাই ঝুলে আছে। সেটা আমরা মোটামুটি দুপুর দিকে, এবারে তখন কিন্তু আমি মোটামুটি ক্লাস 11-এ পড়ি। এবারে তখন মনের ইচ্ছা হতো বিরাট কিছু দেখবো, আবার ভয়ও খাই আমি। তো গেছি, সেইখানে গেছি, ওইখান থেকে নামানো হচ্ছে। তো আমাদের যে ওই গাড়িগুলো থাকে ওইগুলোর যে মানে জোয়াল বলে একটা জায়গা, যেখানে গরু কানগুলো দেয়, সেইটার যে দড়িতে বাঁধা থাকে না, খুব টাইট বাঁধা থাকে। মানে একবার ওই দড়িটা বাঁধার পর যখন গাড়ি চলাচল করে তো বিরাট টাইট হয়ে যায়, সেটা এমনি খালি হাতে আর খোলা যায় না কখনো, সেটা কাটতে হয় বা পোড়াতে হয়। সেই দড়িটা ওই লোকটা খুলেছে, তখন 60 মানে প্লাস বয়স, মানে অসম্ভব বলছে, ওর শরীরের যে কন্ডিশন ছিল। তো জিভ টিপ বেরিয়েছিল, তারপরে এইখানে দেড়েছে, এইখানেও রক্তাক্ত, মানে আঁচড়ের দাগ, এইটা আমি দেখেছি সেইখানে যে। এবং এটা মানে নিজে যে বলেছিল যে আমি আর বাঁচবো না, মরে যাবো, এটা থেকে এই মৃত্যুর মধ্যে কতদিনের ফারাক ছিল? এটা মোটামুটি দিন 7 আচ্ছা। এবারে ওই যে বলেছে যখন কেউ মানে ভাবে অনেক কিছু মৃত্যু, তখন নাকি অতিরিক্ত আত্মা কানেকশন করে নেয়। ওর কাছে ওর মনের মধ্যে এতটা মৃত্যুর জন্য অদম্য শক্তি চলে এসেছিল যে ওই দড়িটা খোলারও মানে ওই শক্তিটা পেয়েছে, নাহলে ওইটা এমনিতেই কেউ খুলতে পারে না, হয় কাটতে হয় নয় পোড়াতে হয়, যখন চেঞ্জ করার হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো ওইটা আমি দেখেছিলাম। এবারে দেখার তো ইন্টারেস্ট নিয়ে গিয়েছিলাম, এবার দেখার পর আমার কিন্তু বিরাট ভয় লেগেছিল। এর একটা দিন আমি তখন সাইকেল চালাতাম, স্কুলেও যেতাম সাইকেল চালাতাম। এবারে মামা ঘর গেছি সাইকেলে, ঠিক আছে। এবারে মামা ঘর থেকে যখন ফিরছিলাম
তখন মোটামুটি বিকেল হয়ে এসছে, মানে সন্ধে হয়নি ঠিক। এবার একটা জঙ্গল আছে, সেই জঙ্গলটা পেরোনোর পরে ক্যানেল পাড় আছে আমাদের, ক্যানেল যেটা আছে তোমাকে বলেছিলাম ক্যানেলের গল্প। তো সেই ক্যানেল পাড় পেরোলে আমাদের গ্রাম। এই জঙ্গলটা বিরাট বড়, কিন্তু জঙ্গল নয়, 5-7 মিনিট লাগবে সাইকেলে পেরোতে। আমি ঢুকেছি জঙ্গলে, জানছি পেরিয়ে যাব, মোটামুটি 40 মিনিট হয়ে গেছে আমি ওই জঙ্গলের মধ্যেই ঘুরে বেড়াচ্ছি। আচ্ছা, 40 মিনিটের মতো আমি আর রাস্তা পাচ্ছি না। কিন্তু কি মনে হচ্ছে একই রাস্তায় লুপ হয়ে ঘুরছে? হ্যাঁ, আমি যাচ্ছি, বেরোবো নাকি দেখছি সেই মানে ঘাসের পরে যে সরু সরু সাদা রাস্তাগুলো হয়, ধুলোর রাস্তা হয়, সেই একই রাস্তাতে আমি ঘুরে বেড়াচ্ছি প্রায় 40 মিনিট। এবার আমার ভয় লাগছে, এমনিতেই ভয়। এবার তখন কিন্তু আলো আস্তে 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 কমছে, ঠিক আছে। এর সেই সময়তে মানে আমি আর বুঝতে পারছি না যে কী করবো, মানে সেই কম বয়স, আর তখন আমার আর নিজের প্রতি লড়াই করার সাহসও নেই। মানে আমি রীতিমতো কাঁদতে শুরু করছি ওখানে। তো তখন কি তো তুমি সাইকেল থেকে নেমে গেছো? হ্যাঁ, সাইকেল থেকে নেমে গেছি। এবার সাইকেল থেকে নেমে আমি একটা গাছের তলাতে দাঁড়িয়ে আছি, আমি কি করবো খুঁজে পাচ্ছি না, কাঁদছি। তখন তো ফোন টোন অতটা কিছু ছিল না। এবার আমি কি করবো খুঁজে পাচ্ছি না, আমি মানে ক্লান্ত হয়ে গেছি সাইকেল চালিয়ে। 40 মিনিট একটা জায়গাতেই ঘুরেছি, দেখছি কিছুতেই আমি আর ওই 7 মিনিটের জঙ্গলটা পেরোতে পারিনি। তো সেই সময় আমার মনে হলো যে কোথাও একটা যেন কেউ আমাকে অনুসরণ করছে। আচ্ছা, ঠিক আছে, এবারে কি করব আমি তো খুঁজে পাচ্ছি না। মানে আমার তখন মানে এতটা ঘেমে গেছি, একদম প্রচণ্ড ঘেমে গেছিলাম। আমি ভাবছি এবারে আমি চোখ বন্ধ করে দিই, যা হয় হবে, আর মৃত্যু ছাড়ার কোনো উপায় নেই। এবার আমার মনে হচ্ছে কেউ যেন আমাকে, আমি দেখতে পাচ্ছি না কিন্তু মনে হচ্ছে কেউ আশেপাশে, কেউ কোথাও একটা আছে। এবার আমি চোখ বন্ধ করবো ভাবছি, তখন মনে হলো যে আমাদের ওইখানে সেই তোমার মাকুড় গাছ আছে, মাকুড় গাছের কেউ মনে হচ্ছে বিড়ি টানছে। আমার মনে হলো একটু দূরে লক্ষ্য করছে, আসতেই পারে, গ্রামের অনেক মানুষ আসেই। আমাদের তখন তো বাথরুমেরও অতটা ব্যবস্থা থাকে না, এখন যেমন স্বচ্ছল হয়ে গেছে টয়লেটটা। তো আমি বলি যাকে একজনকে দেখতে পেয়েছি, আমি প্রাণ ফিরে পেয়েছি বিশেষ করে। এবারে আমি তখন কীরকম মাইন্ডে ছিলাম বা কী ছিলাম আমি কিছুই জানি না। আমি ঊর্ধ্বশ্বাসে সেই গাছটার দিকে দৌড়ছি, আমি বুঝতে পারছি যে গাছটার আড়ালে কি একটা বিড়ি টিড়ি খাচ্ছে। এবার আমি ঊর্ধ্বশ্বাসে দৌড় দিয়ে গাছের আড়ালে গেছি, ডাকতে যাব, মনে হলো সেই দাদু যেন তাকিয়েছে। আচ্ছা, মানে দেখতে পেলে মুখটা? হ্যাঁ, মানে এই দাদুকে চিনতে আগে? ওই যে দাদু মারা গেছে কিছুদিন আগে। আচ্ছা, ওই গলায় দড়ি দিয়ে এইখানে সেই একটা লাল শার্ট, হ্যাঁ, একদম পুরো ফুলে আছে, গলাটা দাগ হয়ে আছে, হ্যাঁ, হাসি মুখে আমার দিকে তাকিয়েছে, আর হাতে বিড়ি। মানে আমি অজ্ঞান হতে যাব সেই সময় আবার একজন ডাকলো, কি রে তুই এখানে কি করছিস? ঘুরে দেখছি আমার মেজো জেঠা। আচ্ছা, পিছন থেকে ডাকছে? পিছন থেকে। আমি মেজোটার দিকে তাকিয়েছি, দিয়ে এদিকে তাকিয়েছি, দেখছি কিছু নেই। মেজোটা বলি কী করছিস এখানে, সন্ধ্যা হয়ে গেল। আমি বলি আমার শরীরটা খারাপ লাগছে, তুমি আমাকে একটু ঘরে দিয়ে আসো, চলো। দিয়ে বলছে চ, আমি তো বাড়িয়ে যাচ্ছি। মেজোটারও একটা সাইকেল ছিল, চল তুই সাইকেল চালাতে পারবি? দিয়ে আমি বলি এখন আমি পারবো না, আমার তখন হাত পা শরীর একদম ঠান্ডা হয়ে আসছে আর কি। বলছে বস বস বস, এখানে একটু বস, কী হয়েছে বল। আমি বলি আমি অনেকক্ষণ থেকে চেষ্টা করছি, জঙ্গল থেকে বেরোতে পারিনি, অনেকক্ষণ আমি সাইকেল চালাচ্ছি, কিছুতে আমি আর বেরোতে পারছিলাম না। তারপর ওইখানে মনে হলো দাদু বসে আছে। দাদু বসে, কী বলছিস তুই, কোন দাদু? আমি বলি দাদু আমাদের। দূর বোকা, ওইসব আরও কিছু হয় নাকি, তুই এই জঙ্গলে আছিস, ভয় খেয়ে গেছিস, সেই জন্য মনে হয়েছে। একদম আমাকে অনেকক্ষণ ধরে বোঝালো, মাথা ঠান্ডা করলো। তারপরে বলছি চল, যেটার সাথে এলাম বাড়ি। এরকম একটা ঘটনা ঘটেছিল। সর্বনাশ, অবস্থা খারাপ হয়ে যাবে এরকম পুরো চোখের সামনে দেখা। এবারে কি মানে ওই সময়টা তো আমার ওই রকম মাইন্ডই হয়েছিল, এরকম পরিষ্কার আমার মনে হয়েছিল, দেখেছি যেটা যখন কি বলবে, যেটা সেই সময় উপস্থিত হয়েছিল বলেই তাই, না হলে কি হতো আমি মানে জানতেই, আজ কি ছিলাম কি হতাম কিছুই ঠিক নেই আর কি। মানে বলতে আমি কথাটা বলছি, আমার নার্ভাসনেস হচ্ছে আর কি, ওই স্মৃতিটা মনে পড়লে, সময়টা ভেবে। সর্বনাশ। তো তারপরে আর ওনাকে আর দেখতে পাবো না? তারপরে যে আমার ওই জেঠা আছে, যেটা ওই মানে ওই দিক থেকে বিরাট কিছু জানে আর কি, তন্ত্র মন্ত্র এই সব কিছু। মানে কারুর হয়তো অনেক সময় হয়নি, বাচ্চা প্রচুর কান্নাকাটি করে, কান্না থামতে চায় না, জেঠার কাছকে গেলে ঠিক করে দেয়। আচ্ছা, যেটা আমার বড় জেঠা আর কি।
তারপরে যেটা কি বন্ধন টন্ধন দিল, এই সেই করলো, ঝাড়ফুঁক টাড়ফুঁক করে দিল। তো যেটাকে জিজ্ঞাসা করেনি যে আমি দেখলাম কেন এরকম? যেটা বলছে ওইসব নিয়ে আর তুই ভাবিস না। আমাকে মানে সবাইকে একটা কথাই বলছে যে ওইসব জিনিস নিয়ে আর ভাবিস না। তো এবারে এই ভয়টা গেল কি করে আমার, মানে এইটা তো আমার ছোটোবেলার বয়স গেল। তখন কিন্তু আমার এরকম ইনসিডেন্ট ঘটেছে, আমার চোখের সামনে ঘটেছে। ভূতের প্রতি আমার একটা বিরাট মানে আতঙ্ক ছিল, ঠিক আছে। মানে আমি মায়ের পাশে শুয়ে আছি, আমার তবু মনে হতো যে ভূত আমাকে তুলে নিয়ে চলে যাবো, মা বুঝতে পারবে না, এতটা প্যানিক ছিলাম আমি। মোটামুটি 2014 সালটা ঠিক মনে নেই আর কি, আর 7-8 বছর আগের, 10 বছর, তখনও কিন্তু আমার ভূতের ভয়টা ছিল ওই রকম। তো তারপরে আমার একটা বোন ছিল, সেজো একটা মেয়ে, ওর সাথে আমি ছোটোর থেকে মানে খেলা করে দুজনেই বড় হয়েছি একসাথে, আমার থেকে 1 বছরের ছোট। তো সেই বোনের বিয়েও হয়েছিল এক জায়গাতে। তো সেই বোন একটা অ্যাক্সিডেন্টে মারা যায় আর কি। আচ্ছা, 7-8 বছর আগে ধরে মারা গেছিল। তো আমরা গেছিলাম। বয়স কত ছিল তখন বোনের? আমার তখন বয়স কত, ওই 20-22 বছর, বোনেরও ওই 19-20 বছর। আচ্ছা, একটা ছোট্ট বাচ্চাও ছিল 2 বছরের। কিভাবে শর্ট সার্কিটটা হলো মানে পরে জানতে পেরেছিল? হ্যাঁ, শর্ট সার্কিটিং বলতে টিভির কানেকশনে কোনো গোলমাল হয়েছিল, তারপর সেইখানে হাত ফাত দিয়ে ফেলেছিল বা কিছু একটা হয়েছিল, যে কারণে ইলেকট্রিক শর্টটা হয়ে গেছিল। তো সেই ইয়েতে বাড়িটাতেও আগুন লেগে যায় আর কি। তো সেই হিসাবে বাড়িতে তখন কি শুধু দিদিই ছিলেন? দিদিই ছিলেন। আচ্ছা, ঠিক আছে। আমার যে ভগ্নিপতি আর কি, সে তখন থাকেনি বাড়িতে। তো আগুন লেগে গেল ওই ইলেকট্রিক শর্ট সার্কিটে। তো দিদি, আমার বোন আর কি, সরি দিদি না, তো বোন মুখটাও পুড়ে গিয়েছিল। তো আমরা গেছিলাম। তো সেইখান থেকে আমার মানে তার কিছুদিন আগে আমার সাথে ফোনে কথা হয়েছিল। আমার সাথে যেমন খুনসুটি হয় এইসব ব্যাপার, তখন আমি মাস্টার ডিগ্রি করছি, তো কথাবার্তা হচ্ছে। 2-3 দিন আগে কথা হয়েছিল, তারপরে মানে প্রায় দিনই আমার সাথে কথা হতো। ওই 2-3 দিন কথা হয়নি। তো সেই তারপরে আমি যেই দেখলাম যে মানে বিশ্বাস হয়নি আর কি আমার, যে এইটা কী করে হলো। এটা সেই দিনের ঘটনার পর থেকে আমার মনের মধ্যে তো একটা ভূতের ব্যাপার তো আছেই। আমি তো সেইটার সাথে অনেকবার ফেসও হয়েছি। তখন থেকে আমার মনে হলো যে বোনকে একবার দেখবো, কী করলে দেখা যাবে। তো আত্মা তো আছে, মনে করলে দেখা যায়। মানে প্ল্যানচেটের মাথা তখন আসেনি, হ্যাঁ, কিন্তু জানি যে অন্ধকারে কোথাও দিনরাত মনে করলে দেখতেও পারি। এইরকম একটা আমার মাথাতে ধারণা তখন কাজ করলো মাথায়। আমি অন্ধকারে বেরোতে শুরু করলাম, ছাদে বসতে শুরু করলাম, দিদির কথা মানে বোনের কথা ভাবতে থাকতে সব সময়। 2-1 জনের মুখে শুনলাম যে তারা নাকি বোনের অস্তিত্ব বুঝতেও পেরেছে পরিবারের মধ্যে। আমার একজন ভাগ্নিও আর কি, আমার ভাগ্নিও মানে আমার থেকে খুব একটা ছোট নয়, ও ওর মাসি আমার আর ওই বোনের ফেভারিট ছিল ওই ভাগ্নি, আমাদের কাছেই বড় হয়েছে। ও আভাস পেয়েছে বোনের, আমি কিছুতেই পাচ্ছি না। সেই দিন থেকে আমি ভূত খুঁজে শুরু করেছিলাম, কিন্তু তারপর থেকে আজ অবধি আর কখনো মানে আমার বোনকেও দেখতে পাইনি। আর তার জন্য আমি এই শ্মশান বা কিছু অনেক জায়গায় ঘাটাঘাটি করেও আর কখনোই আর ভূত দেখতে পাইনি। কিন্তু তোমার মনে হয় যে তারপরে যদি বোনকে দেখতে পেতে তখন আবার তুমি ভয় পেতে না? তখন মনে হয়েছিল যে ভয় পেতাম না। এখনো মনে হয় যে যদি বোন আমার ক্ষতি করেও তাতেও আমার আফসোস নেই, তো কারণ ওইখানে তো আমি বোনকে দেখতেও পেলাম না শেষবারের জন্য। এটা সত্যি করে প্যাথেটিক। এইখান থেকে আমার এমন একটা ব্যাপার মনের মধ্যে হলো যে না, বোনকে একবার দেখতে হবে আমাকে। সবাই যে বলে আত্মা, আমি তো দেখেওছি, যেমনই ওই রূপেই আসুক, যে রূপে মুখ ফুক পড়ে গেলে, এই ব্যাপারটাতেও যদি আমি দেখতে পাই, কিছু তো বলবে। আমাকে যদি মেরেও ফেলে তাহলে আমি কিছু একটা জিজ্ঞেস করতে পারবো। এবার তো কথা, এই নিয়ে আমার 1.5 বছর কেটেছিল বোনের সাথে দেখা করো, কিছু তো হয়ও না। আস্তে আস্তে ওই দিক থেকে। এবারে বলো, তারপরে তোমার বাঁকুড়ার পরে কলকাতার জার্নি। তো কলকাতায় এসে তো নিশ্চয়ই ভূত দেখতে পাওনি কোনো সময়? না, কলকাতায় এসে ভূত দেখতেও পাইনি। কেন, অনেক বুদ্ধিমান মানুষ আছে, তাদের মানে কর্মক্ষেত্রেও তাদের সাথে যুক্তিতর্ক হয়, ভূতের ব্যাপার তাচ্ছিল্য করে, ভগবানের উপর তাচ্ছিল্য করে, অনেকই তো আছে।
এখানে এসে সেরকম আর কিছু হয়নি, অনেক দিনই হয়নি আর কি। এখন আমি নিজের মধ্যেই ভূত তৈরি করি। তুমি জানো গল্পের মধ্যে তাদের আতঙ্ক, তাদের চিন্তা ভাবনা, তাদের কার্যকলাপ। আচ্ছা, এবার একটা জিনিস বলো, সেটা হচ্ছে এই যে হিন্দু ধর্ম মতে এই যে শ্রাদ্ধের রিচুয়ালটা, এইটা কতটা গুরুত্বপূর্ণ? শ্রাদ্ধের রিচুয়াল মানে বলতে আমরা যেটা পালন করি আমাদের ব্রাহ্মণদের, যে 11 দিনের দিনে ঘাট হয়, 12 দিনের দিনে শ্রাদ্ধ হয়, তার আগে 3 দিনের দিনে একটা তিতা ভাত হয়। তো আমাদের পূর্বপুরুষরা বলে নাকি এই 12 দিন অতিপ্ত আত্মা যা শরীর ছেড়ে যায়, সে থাকে আমাদের পরিবেশের মধ্যেই থাকে, সে তো তার তো একটা টান থাকে। যে কোনো জিনিসের মধ্যে বিজ্ঞানও বলে যে কোনো সচল বস্তুর মধ্যে একটা তো শক্তি থাকে, তাহলে মানুষ তো একটা সচল বস্তু, তার মধ্যে তো একটা শক্তি আছে। তাহলে যখন সেই শক্তিটা সেই শরীরটাকে ছাড়ে, তার সাথে তো একটা কানেকশন হয়ে থাকে অনেক দিনের। সেই কানেকশনটা সে তো সেইটা মানে ভাবতে পারেনি যে আমি এই শরীরটার মধ্যে আর নেই। এটা বলে আমাদের পূর্বপুরুষ যে ওকে বিশ্বাস করাতে হয় যে ও নেই, তার জন্যে এই ক্রিয়াকর্মগুলো সামনে করানো, ওকে খাবার দেওয়া আলাদা করে, ওর জন্যে সবাই নখ কাটা, চুল দাড়ি কাটা, একটা বিশেষ দিন পালন করা, একটা দিনে সবাইকে ডেকে খাওয়ানো, ওর আত্মা শান্তি কামনা করা, তার জন্য যজ্ঞ করা, এই রিচুয়ালগুলো পালন করা, যাতে ওকে বিশ্বাস করানো হয় যে তুমি নেই আমাদের শরীর থেকে ওই শক্তিটা মুক্তি পেয়ে গেছে, এবারে তুমি নিজের আগের দিকে ভাবো আর কি, তোমার যেখানে শেষ ঠিকানা সেইখানে যাও, আবার নতুন কোনো মানে মায়ের বন্ধন থেকে তুমি বের হও। এই মুক্তিটা বন্ধন করানোর জন্য এই রিচুয়ালগুলো নাকি পারা। এটা আমার জেঠা বলেছে আর কি। এইসব প্রশ্ন আমারও মনে জেগেছিল, যেগুলোর কি খুব দরকার আছে। তো এবারে যারা মানেনি তাদের আলাদা ব্যাপার, ঠিক আছে। এবারে বিশ্বাস তো মানুষের মধ্যে ইমোশনাল যে দিকগুলো আছে, ভয়, বিশ্বাস, হিংস্রতা, এই ভয়টাই নাকি ভূত আর কি। আমাদের মধ্যে যদি আতঙ্ক থাকে, সেই আতঙ্ক থেকেই আমরা ভূত দেখি। যখনই বিশ্বাস যদি কারোর মধ্যে থাকে, সেই ভগবান দেখবে। ঠিক আছে। এর হিংস্রতার মধ্যে যেমন একটা রাক্ষস গণের ব্যাপার থাকে, মানুষের মধ্যেই তো সব আর কি। আচ্ছা, এটা তো বুঝলাম মানে তোমার ধারণাটা। এবার আমি জিজ্ঞাসা করবো যে আমাদের শাস্ত্রে কোথাও এই ভূতের বর্ণনা বা কোনো জায়গা আছে? শাস্ত্রে তো আছে, শাস্ত্রে খুব ভালোভাবেই আছে। এবারে ওই শাস্ত্র কতটা এখন মানে শাস্ত্র তো অনেক পরিবর্তন হয়েছে না। অরিজিনাল শাস্ত্র কি ছিল আজ থেকে হাজার হাজার বছর আগে তৈরি করা শাস্ত্র, আর এখন আমরা যে মানে যতটুকু জানি বা যেটা পড়ি, যেগুলো পাচ্ছি, সেটা কতটা অরিজিনালের সাথে মিল আছে এটা ডাউট আছে, এটা তো ডাউট আছে। কিন্তু আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে যেটা দেখি আর কি, ভাবি যে আমাদের আদিদেব শিব, এবারে আমাকে যেটাও বলেছিল যে মানুষের জীবন যতক্ষণ থাকবে আর কি, ততক্ষণ তার মধ্যে শিব থাকবে, আর সেই শিব যখন চলে যায় তখন সেই শরীরটা সব হয়ে যায়। শিব থাকা মানেই জীবন আছে। এবারে শিব তো শ্মশানেই থাকে, এবারে শিবের থেকেই সৃষ্টি আমাদের, আবার শিবেই আমাদের শেষ আর কি। তার জন্যই সবকেও শ্মশানেই নিয়ে যাওয়া হয়, মানে শিবের সাথেই বিলীন করে দেওয়ার জন্যে। যে শরীর শিবের মাধ্যমে উৎপন্ন হয়েছিল, সেই শরীর আবার শিবের মধ্যেই বিলীন হয়ে যায়। এবং যার ফলেই কি শিবও আর কি সারা গায়ে এই যে ভস্য মেখে থাকে, চিতা ভস্য, সেই কারণেই। আর শিব তো অনেক শিক্ষার জিনিস, শিবকে বুঝতে মানে একটা কি বলবো, এইটা আলাদা রকম একটা নিজের মধ্যে সেই চেতনাটা জাগ্রত করতে হবে। মানে শিব কি, এইটা কোনো সায়েন্টিফিক কারণ দিয়ে শিব বোঝানো যাবে না, আর কোনো সাধারণ মানুষও বুঝতে চায় না। আমরা মানে লজিক্যালি তুমি দেখতে যাবে, এখন হিমালয় পর্বতে অনেক মানুষ উঠে গেছে, কিন্তু কৈলাসে এখনো কেউ উঠতে পারছে না। সেটা অনেক রকম সায়েন্টিফিক কারণ দিচ্ছে, কিন্তু পাচ্ছে না। কারণ মানে না, তুমি কি বিশ্বাস করো সত্যি কি কৈলাসে শিব আছে? আমি বিশ্বাস করার ক্ষেত্রে না, শিব তো আছে। মানে আমি বলছি যদি কোনো কিছু সৃষ্টি হয়, তার মানে সৃষ্টিকর্তা তো কেউ একজন আছে। যাই সৃষ্টি হোক, সেটা তো সৃষ্টিকর্তা কেউ আছে। সেটা যদি আমি ভাবি যে শিবই সৃষ্টিকর্তা, তো এবারে শিব যে কৈলাসে আছে, আমি তো কৈলাসে কখনো যাইনি। আমি জানি শিব সব, আমি মানে শিব সব জায়গায় আছে, তোমার মধ্যেও আছে, আমার মধ্যেও আছে। পৃথিবীর সমস্ত যা কিছু সৃষ্টি তার মধ্যেই শিব আছে। এবারে শিবের কৈলাস ওর মানে নিজস্ব একটা জায়গা, যেটা আমি শুনেছি, পড়েছি, জেনেছি,
যাওয়াও হয়নি, দেখাও হয়নি। তো সেইটা আমি মানে ওই বিশ্বাসের সাথে তো বলতে পারবো না, আমি তো জানিনি কৈলাসটা এখন কীরকম দেখতে, আমি তো শুনেছি শুধু, এখন ভিডিও দেখি এই আর কি। কিন্তু আমি বিশ্বাস করি যে শিব সব জায়গাতেই আছে, মানুষের মধ্যেই শিব আছে, সব মানুষের মধ্যেই ভগবান আছে। ভগবান মানে মা যেমন তার সন্তানের জন্ম দেয়, মা তার নিজের অস্তিত্ব সন্তানের মধ্যে দেখতে পায় সব সময়। সেরকম সৃষ্টিকর্তা যেহেতু যদি সৃষ্টি করে থাকে, তাহলে সেই সৃষ্টির মধ্যেই তো সৃষ্টিকর্তা থাকবে। সেটা ঠিক কথা। আচ্ছা, এই যে আমাদের বিভিন্ন পুরাণ আছে, সেগুলো তোমার কি মনে হয় এখনকার জেনারেশনের ছেলে মেয়েদের পড়া উচিত, অবশ্যই, নাকি সেগুলো একটা ব্যাকডেটেড বই হিসেবেই রেখে দেওয়া উচিত? যদি ব্যাকডেটেড বই হতো পুরাণ, আমি বলছি ধরো ইতিহাস, আমরা ইতিহাসও তো পড়ি, পুরোনো দিনের কথা, কিন্তু আজ থেকে 100 বছরের আগের ইতিহাস এখনকার জেনারেশনের মানুষ কতটা জানে? যতটুকু স্টাডি মেটেরিয়ালে পড়ছে সেই স্টাডি মেটেরিয়ালসও আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। কিন্তু এই যে পুরাণ, মহাভারত, রামায়ণ, এগুলো কতদিন আগে সৃষ্টি হয়েছে, কিন্তু এখনো সবাইকার মুখে মনের মধ্যে কিন্তু স্পষ্ট, সবাই বলে দেবে রামকে, কৃষ্ণকে, সবাই বলে। তাহলে এইটা বিশ্বাস যদি কারোর থাকে যে একটা হাজার হাজার বছর ধরে কোনো কিছু যদি চলে আসে, অবলুপ্ত করা যায় না। যদি ইতিহাস, আমি বলছি অশোকের সাম্রাজ্য, অশোক বাদে কারোকেই মনে নেই অশোকের সাম্রাজ্য, ঠিক কথা বটে তো, সেটা তো বেশি দিনের নয়। এটা তো ইতিহাস তো আমরা ভুলে যাচ্ছি, তাহলে ওইগুলো কেন আমাদের ভুলতে পারছি না কেন? তার মানে ওইগুলো কি আরো অনেক বেশি হাই যারা এনার্জি? মানে না তারা ওইগুলো মনে করে, আর যারা মানে তারা ওইগুলো মনে করে। মানে পুরাণ বা ভগবান বা আমাদের এইসবের থেকে বেরোতে কেউ পারে না। কেউ মানে দিয়ে স্মরণ করে, কেউ না মানে দিয়ে স্মরণ করে। তাই তো হাজার হাজার বছর ধরে এই কনসেপ্ট তো চলে আসছে, কেউ তো বাদ দিতে পারছে না। পারছি কি, আজকেও এই মুভি হচ্ছে, যখন এই ঠাকুরের বা ভগবানের নিয়ে কোনো মুভি হচ্ছে, মানুষের দারুণ ভালো লাগছে। ঠিক কথা। বিজনেস মাইন্ডেই করুক বা যাই করুক, মানুষকে তো শান্তি দিচ্ছে। তার মানে তোমার মতে যে মানুষের স্পিরিচুয়ালি কানেক্টেড হচ্ছে আস্তে আস্তে এগুলোর সঙ্গে? হ্যাঁ, কানেক্টেড, ডিসকানেক্ট হয়নি কখনো। মানুষ তো প্রমাণ করার চেষ্টা করে যে আমি জ্ঞানী, আমি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে চলি, আমি এইসব মানি না। বারবার তাকে প্রমাণ করতে হয় যে আমি মানি না, মানি না, মানি না। কিন্তু ভিতরে ভিতরে সবাই মানতে বাধ্য। যখনই সে মানে কি কখনো মানে অ্যাকচুয়ালি আমি বলছি, যারা আইনস্টাইনও, নিউটন, এরাও ভগবান মেনে গেছে। নিউটন বাইবেলকে ভুল প্রমাণ করতে যে মানে ঠিক প্রমাণ করতে গেছিল, সরি ভুল নয়, যে বাইবেল ঠিক, এইটা প্রমাণ করতে গিয়ে ভুল প্রমাণ করেছে যে বাইবেল ঠিক নয়। কিন্তু ভগবান ঠিক নয়, ভগবান নেই এইটা বলতে পারে না। সবাইকার একটাই কথা যে এত একটা বড় সৃষ্টি, এত একটা বিশ্ব ব্রহ্মাণ্ড, যার অ্যাকচুয়াল এদিক ওদিক হলে যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে, সেটা একটা কোটি কোটি বছর ধরে নির্দিষ্ট নিয়ম একইভাবে ঘুরে যাচ্ছে কি করে দিন রাত হয়ে যাচ্ছে। কেউ যদি একটা এত বড় বিজ্ঞানে যদি একটা ফ্যান তৈরি করে, সেটা 1 বছর 2 বছর পরে তার স্টেমিনা হারিয়ে যায়, খারাপ হয়ে যায়। তাই এই এত বড় সিস্টেমটা একরকম ভাবে কি করে চলতে পারে? তার মানে বলছো কেউ তো নির্ধারণ করছে, পিছনে কোনো একটা পাওয়ার আছে, কোনো একটা পাওয়ার। আমি বলি বিজ্ঞান কি বলে যে কোনো একটা জিনিসকে তুমি যদি স্থানান্তরিত করতে যাও, তার জন্য একটা শক্তি লাগে। কিছু তুমি যদি যাই করতে যাও, তার জন্য একটা শক্তি তো প্রয়োজন। কর্ম করতে গেলে তো শক্তি লাগবে, কার্য করতে গেলে। তাহলে এত বড় যে কার্যটা চলছে, এটা তো শক্তি আসছে কোথার থেকে, নাহলে কি করে চলতে পারে? ইউনিভার্সে একটা লুকোনো শক্তি আছে, আমার মনে হয় আর কি। বাহ, ভীষণ ভালো বললে। আচ্ছা, এবার আমাকে একটু বলে যে সেটা মানে তুমি নিজে তো একজন খুব ভালো লেখক আর কি, লেখালেখি করো, তো অফ টাইমে কি ধরনের গল্পের বই পড়ো তুমি? আমি এখনকার দিনের গল্প পড়ি। এখন কার লেখা তোমার ভালো লাগে বেশি? আমার তো শরৎচন্দ্র খুব ভালো লাগতো ছোটোর থেকে, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, বিভূতিভূষণ, এদের লেখা খুব পড়া হয়েছে। এখন কলকাতায় এসে আরও নতুন নতুন লেখকদের গল্প পড়ছি, তাদেরও খুব ভালো লাগছে। বাহ, বুক ফেয়ারে যাওয়া হয়? বুক ফেয়ারে যাওয়া হয়, মাঝে মধ্যে যাই। অসাধারণ অসাধারণ শ্রীকান্তদা, তোমার কাছ থেকে অনেক কিছু জানছি। আমরা প্রোগ্রামেরও একদম শেষের দিকে চলে আসছি, কিন্তু লাস্ট একটা প্রশ্ন এখনো আমার মাথায় খুব ঘুরপাক খাচ্ছে। সেটা হচ্ছে, তোমার তো সত্যি বোনের সঙ্গে আর দেখা হলো না, বা দেখার ইচ্ছাটা এখনো রয়ে গেছে অদম্যভাবে। তো তুমি কি এখনো ইউনিভার্সের কাছে চাও যে এরকম বোন একটা অশরীরী রূপ ধরে তোমার কাছে আবারও আসুক, বা এরকম কোনো ইনসিডেন্ট তোমার সাথে যাতে আবারও হয়? না, এরকম ইনসিডেন্ট না হওয়াটাই ভালো আমার মনে হয়। তো বোনকে দেখার ইচ্ছে তো ছিল, দেখতে তো পাইনি।
আর আমার সাথে সেরকম ঘটনা ঘটেও নি। তো কিন্তু যখন অন্য কারোর সাথে ঘটে আর কি, তখন আমার নিজেরও আফসোস লাগে। তো এরকম একটা ঘটনা মানে এই 1.5-2 বছর আগের একটা ঘটনা, মানে তোমার পরিচিত কারোর সঙ্গে ঘটেছে? আমাদের পরিচিত, এটা আমার নিজের নয়, আমার পরিচিত এক বন্ধুর আর কি। তো তার নাম না নিয়ে একটু যদি বলো কোন জায়গা বা কোথাকার ঘটনা এটা? হ্যাঁ, ওটা আমাদের গ্রামেরই ঘটনা। তো আমার বন্ধুর বিয়ে ছিল। এবার আমাদের গ্রামে একজন আর কি গলায় দড়ি নিয়ে মরেছিল অনেক দিন আগে। তো সে নাকি এখনো অনেক মানুষকে টানে, যে ওই যে দাদু দড়ি নিয়ে মরেছিল, ওকেও নাকি ওই টেনে নিয়ে গেছিল। আচ্ছা। তো ওর একটা ভয় এখন আতঙ্ক আমাদের গ্রামের মধ্যে ছড়িয়ে আসে। তো কিছুদিন আগে আমার একটা বন্ধুর বিয়ে ছিল। তো সেই বন্ধুর যে দাদা আর কি, সেই দাদা সমস্ত কিছু কাজকর্ম সেরেছে সারাদিন, রাত্রে বরযাত্র যাবে। তো সেই সময় ও ওই পুকুরে গেছে স্নান করতে, সন্ধ্যের দিকে আর কি। একটু ডান পিঠে গেছে, একটা শশা কামড়াতে যাচ্ছে পুকুরে স্নান করতে। এর ওইখানে যে শ্মশানটা আছে আর কি, সেই শ্মশানটাতে মানে একটু তো নিস্তব্ধ, একটু সন্ধ্যার দিকে কেউ যায় না, ও যায়, ও অত ভয় টয় খায় না। আর দিয়ে তোমার ওই শ্মশানে যেতে যেতে ওর হাতের থেকে নাকি শশাটা পড়ে গেছিল। ও আবার সেটা তুলে আবার খেতে খেতে চলে গেছে পুকুরে, স্নান করেছে, কোনো ব্যাপার নেই। এবারে সবাই যখন বরযাত্র যাচ্ছি আমরা, তো সবাই রেডি, দাদা বরকর্তাও বরের সাথে যাবে, বন্ধুর দাদা, ওকে কেউ খুঁজে পাচ্ছে না, কোথায় গেল খুঁজেই পাচ্ছে না, মিসিং। মানে চান করে ফিরেছে না, সবাই দেখেছে। আচ্ছা, সবাই ভাবছে রেডি হয়ে কোথায় গেছে, ফোন করছে, ফোন রিং হচ্ছে, তুলে নেয়। এবারে অনেক খোঁজাখুঁজির পরে 2-1জন নাকি দেখেছে যে উপরে লাইট জ্বলছে, দোতলার উপরে ওর রুমে এখন লাইট জ্বলছে, সবাই বাসের কাছে আছে, সবাই ভাবছে টাইমে পৌঁছে, ওই তো সব কিছু মেনটেন্স ওর দায়িত্বে। সবাই ওর 2জন উঠে যেয়ে দেখছে যে ও পুরো একদম সেই পাটের দড়ি, ওদের মানে বাড়িতে কোথাও পাটের দড়ি থাকেনি, মানে ওই পাটের দড়ি এখন দোকানেও পাওয়া যায় না। পাটের দড়ি নিয়ে হঠাৎ গলায় দড়ি নিতে যাচ্ছে। এ বাবা, এইসব একটা হুলুস ব্যাপার, কি হলো দিয়ে ওকে 2-3জন মিলে ধরেছে, সে তাদের সাথে ধস্তাধস্তি। মানে এই খবর শুনলে তো রীতিমতন পাত্রপক্ষের বাড়িও তো ঘাবড়ে যাবে। না, পাত্রপক্ষের বাড়িকে তো এই খবর দেওয়া হয়নি, সেটাই। এর সবাই ওইখানে একটা হুলুস ব্যাপার চলছে, সবাই যে এবারে জেঠা আরো একজন আছে, 2-1জন এসে ওকে ঠান্ডা করেছে। তারপরে ওকে মানে বুঝতে পেরেছে যে এই সন্ধ্যাবেলায় গিয়েছিল, ওইখানে কিছু একটা ঘটনা ঘটেছে, যার জন্য এরকম ইনসিডেন্টটা ঘটলো। এবারে ওকে রেখে আবার বরকর্তাকে বাদ দিয়ে অন্য একজনকে নিয়ে যেয়ে বিয়ে সারতে হয়েছে। মানে ওকে বাড়িতে রেখে দেওয়া, বাড়িতে ওকে আর নিয়ে যাওয়া যায়। তা ওকে যখন পরে জিজ্ঞাসা করলে সুস্থ হওয়ার পরে যে কি হয়েছিল যে তুই এরকম করতে গেলি, ও বলছে আমার কিছু মনে নেই, বলছে আমি স্নান করে এলাম, আমি রেডি, তারপর কি হলো আমি কিছু মানে ওই যে যখন সবাই মিলে ওকে ধরলো আর কি, তারপরে জেঠা টেঠা সবাই এলো, তখন তারপরে যে অচেতন হলো, তারপরে যখন ওকে বলছে আমার কিছু মনে নেই, তারপরের দিনে মানে পুরো পজেস হয়ে গেছিল আর কি, মানে একটু দেরি হলেই হয়তো ঝুলে দিত। এ বাবা, বিরাট ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে সেদিনে। যদি এরকম একটা সত্যি ম্যাসাকার হতো, মানে বিয়েটাই আটকে যেত। একটা এত আনন্দঘন পরিবেশ, সবকিছু নষ্ট হয়েছে, সেকেন্ডে দুঃখে পরিণত হতো। তার মধ্যেও একটু মানে একটা সবাইকার মনে একটা ভয়, একটা 100বার আনন্দটা সেই রকম ভাবে আর হয়নি বিয়ে ঘরটাতে। তো এইরকম একটা ব্যাপার ঘটেছিল কিছু বছর আগে, সাংঘাতিক। যাক, ভীষণ ভালো লাগলো শ্রীকান্ত দা তোমার সঙ্গে এতক্ষণ কথা বলে, তোমার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু শেয়ার করলে তুমি। আর আপনাদের বলছি, অবশ্যই আপনাদের কেমন লাগছে আমাদের অনুষ্ঠান লিখে পাঠাতে, অর্থাৎ কমেন্ট সেকশনে লিখতে কিন্তু ভুলবেন না প্লিজ। আপনারা লিখুন, কমেন্টস করুন, এবং কী ধরনের প্রোগ্রাম আপনারা আরও ভবিষ্যতে দেখতে চান সেগুলো আমাদেরকে জানান। আর হ্যাঁ, যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ভবিষ্যতে আপনাদের জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে। শ্রীকান্ত দা ভালো থাকবেন, নমস্কার।